মানুষ যদি আমার বয়ান গ্রহণ করে আমাকে ক্ষমতায় আনবে, আর যদি মনে করে না তিনি ডানপন্থী, তিনি দক্ষিণপন্থী, তিনি উত্তরপন্থী, তাকে ক্ষমতায় আনা যাবে না, এটা জনগণের সিদ্ধান্ত, জনগণের উপর ছেড়ে দেন। আর মির্জা সাহেব তিনি যেটি বলেছেন তার ব্যক্তিগত মতামতের জায়গা থেকে তিনি বলেছেন, সেই তিনি কেন বলেছেন সেই উত্তর তিনি দিতে পারবেন। তবে আমার যে অভিমত সেটা হলো, বাংলাদেশে প্রত্যেকটা দল রাজনীতি করার অধিকার রাখে। বাংলাদেশে গণতন্ত্রের যে চর্চা, এই চর্চা করার সুযোগ সবাইকে দিতে হবে। মির্জা ফখরুল বলেছেন দক্ষিণপন্থী উত্থানে তিনি উদ্বিগ্ন, আপনার মন্তব্য কি? দেখেন, আমি সব নেতার বক্তব্য নিয়ে কাউন্টার দিতে চাই না। প্রত্যেকটা নেতার আলাদা দর্শন থাকে, প্রত্যেকটা দলের আলাদা দর্শন থাকে। আমি এই মুহূর্তে আসলে এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। তিনি তার অভিজ্ঞতার আলোকে মন্তব্য করেছেন। তবে আমি এতটুকু বলতে চাই, দেখেন, আমাদের কোরআন কয়টা? একটা। আমরা এক আল্লাহ বিশ্বাস করি। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তারপরে ওই যে ইসলামিক দলগুলোর মধ্যে যে বিভেদ, মতপার্থক্য রয়েছে, এখন আমি যদি এইটা নিয়ে সমালোচনা করি, সেজন্য কি ইসলামিক দলগুলো আমাকে ভালো মনে করবে? আপনি বলেন, করবে? যে আল্লাহ যেহেতু এক, কোরআন যেহেতু এক, তাহলে আমাদের কেন এই ধরনের বিভাজন ইসলামিক দলগুলোর মধ্যে? এই বিষয়ে কি আমার মন্তব্য করা ঠিক হবে? আমি এই বিতর্কের মধ্যে যেতে চাই না। ঠিক একইভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে মন্তব্য করেছেন, এই বিষয়ে যদি আপনার কোনো উত্তর জানার প্রয়োজন হয়, আপনি তার কাছে প্রশ্ন করতে পারেন। আমি আরেকটি দলের সাধারণ সম্পাদক হয়ে তার বক্তব্য নিয়ে আমি মন্তব্য করতে চাই না। তবে এতটুকু বলতে চাই, বাংলাদেশে ডান বলেন, বাম বলেন, মধ্যপন্থী বলেন, সবার রাজনীতি করার অধিকার রয়েছে এবং সেই অধিকার সংবিধান আমাদেরকে দিয়েছে। এই অধিকার আসলে কেউ কখনোই খর্ব করতে পারবে না। আগামীতে যে দলই ক্ষমতায় আসুক না কেন, সে কি বলতে পারবে যে ডানপন্থীরা রাজনীতি করতে পারবে না? সে কি বলতে পারবে মধ্যপন্থীরা রাজনীতি করতে পারবে না, বামপন্থীরা রাজনীতি করতে পারবে না? যদি কোনো ইসলামিক দলও ক্ষমতায় আসে, সে কখনোই মধ্যপন্থী দলের রাজনীতি সে কোনোভাবেই সেটা বন্ধ করতে পারবে না, আবার বামপন্থী দলের রাজনীতি বন্ধ করতে পারবে না। গণতন্ত্র মানে কি? প্রত্যেকটা দল যে যার বয়ান মানুষের কাছে নিয়ে যাবে। মানুষ যদি আমার বয়ান গ্রহণ করে আমাকে ক্ষমতায় আনবে, আর যদি মনে করে না তিনি ডানপন্থী, তিনি দক্ষিণপন্থী, তিনি উত্তরপন্থী, তাকে ক্ষমতায় আনা যাবে না, এটা জনগণের সিদ্ধান্ত, জনগণের উপর ছেড়ে দেন। আর মির্জা সাহেব তিনি যেটি বলেছেন তার ব্যক্তিগত মতামতের জায়গা থেকে তিনি বলেছেন, সেই তিনি কেন বলেছেন সেই উত্তর তিনি দিতে পারবেন। তবে আমার যে অভিমত সেটা হলো, বাংলাদেশে প্রত্যেকটা দল রাজনীতি করার অধিকার রাখে। বাংলাদেশে গণতন্ত্রের যে চর্চা, এই চর্চা করার সুযোগ সবাইকে দিতে হবে। অনেকে বলছে নির্বাচন বানচাল করার জন্য ভারত ষড়যন্ত্র করছে, আপনি কি তাই মনে করেন? দেখেন, ভারত বাংলাদেশে নির্বাচন চায়, ইনক্লুসিভ নির্বাচন, অর্থাৎ ওই নির্বাচনে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, 14 দল অংশ নিতে পারবে। আর বাংলাদেশের জনগণ মনে করে যে ভারত যে ধরনের ইনক্লুসিভ নির্বাচন চায়, এই ইনক্লুসিভ নির্বাচন বাংলাদেশে সম্ভবপর নয়। বাংলাদেশে এই মুহূর্তে দরকার ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি ছিল তাদের অংশগ্রহণের নির্বাচন। ইনক্লুসিভ নির্বাচন মানে যে জনগণ আসলে ভোট কেন্দ্রে যাচ্ছে কিনা, ভোট দিচ্ছে কিনা। কারণ আওয়ামী লীগ গণহত্যার দায়ে যারা অভিযুক্ত তারা নির্বাচনে যাবে, এটা কি হইতে পারে? আওয়ামী লীগের আগে বিচার হইতে হবে। বিচারের পরে যদি প্রমাণিত হয় যে আওয়ামী লীগের কেউ নিরপরাধ, তারা ভিন্ন নামে দল গঠন করে রাজনীতি করতে পারে। কিন্তু বিচারের আগে আওয়ামী লীগের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না। শুধুমাত্র আওয়ামী লীগের পদে ছিল তারা না, আওয়ামী লীগের নির্বাচনে গণসংযোগ করেছে, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা অর্থ পাচার করেছে, দুর্নীতি করেছে, অপরাধী, এরকম আওয়ামী লীগের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না। যেটা আজকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাবনা দিয়েছি। আওয়ামী লীগকে যেমনিভাবে নিষিদ্ধ করা হয়েছে, তাদের নিবন্ধন স্থগিত করা হয়েছে, একই উপায়ে জাতীয় পার্টি এবং 14 দলের নিবন্ধন বাতিল করতে হবে, সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। সমন্বয়কদের চাঁদাবাজি নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? খুবই দুঃখজনক। আমরা যখন শুনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তারা চাঁদাবাজি করছে, আমরা তখন বেদনা সিক্ত হই, আমরা তখন বেদনায় নীল হয়ে যাই। কারণ এই সমন্বয়কদেরকে, বৈষম্য বিরোধী নেতাদেরকে জনগণ আবাবিল পাখির ন্যায় শ্রদ্ধা এবং ভক্তি করা শুরু করেছিল। কিন্তু আজকে তাদেরকে কারা চাঁদাবাজ বানাচ্ছে? আজকে অপরিসীম ক্ষমতা তাদেরকে পথভ্রষ্ট করছে এবং সেই ক্ষমতার মালিক তাদেরকে কে বানিয়েছে? এই ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে। দেখেন, তিনি ক্ষমতা নেওয়ার পরে বললেন যে ছাত্ররা আমাদের নিয়োগকর্তা। তখন ছাত্ররা কি করলো? তারা ক্লাসে, স্কুলে, পড়াশোনায় না ফিরে গিয়ে
তারা ওই সমন্বয়ক পরিচয় বহন করে বিভিন্ন দপ্তরে ছাত্র প্রতিনিধি হিসেবে নিয়োগ পেল। এরপরে বিভিন্ন জায়গায় সমন্বয়ক পরিচয়ে যেতে থাকলো, বিভিন্ন জায়গায় টেন্ডার চাইতে থাকলো। এর মাধ্যমে কি হলো, আরও আমরা শুনেছি, আরেকজন সমন্বয়ক আমাকে বলছিল, সহ সমন্বয়ক, যে দেখেন ভাই, এক একটা সমন্বয়ক সহ সমন্বয়ককে সবাই প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিচ্ছিল, মানে ডিসি, এসপি, বিভিন্ন দপ্তরের সচিব, উপসচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, এমনভাবে তারা ভয় পাচ্ছিল সমন্বয়কদেরকে। এই যে ক্ষমতার অপব্যবহার, এটা শিখিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ ছাত্রদেরকে ক্লাসে পরীক্ষায় ফিরে যেতে নির্দেশনা না দিয়ে বরং তাদেরকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছে। অভ্যুত্থানের পরে আমাদের শিক্ষার্থীদের দরকার ছিল ক্লাসে যাওয়া, পড়াশোনা করবে, এরপরে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আইনজীবী হবে, সাংবাদিক হবে, বিজ্ঞানী হবে, অথচ তাদের সবাইকে বলা হচ্ছে তোমরা রাজনীতিবিদ হও। 53 বছরে রাজনীতিবিদরা এদেশের কিচ্ছু করতে পারে নাই, তোমরা ভালো রাজনীতিবিদ হয়ে দেশ চালাও। এখন ছাত্ররা পড়াশোনা বাদ দিয়ে এখন সবাই মিলে রাজনীতি করতে লাগলো। আজকে এই ক্ষমতার অপরিসীম যে ক্ষমতা, সেটার অপব্যবহার শুরু হয়েছে, যার প্রমাণ আমরা গুলশানে দেখলাম। এটা অত্যন্ত ন্যাক্কারজনক। আমি বলবো প্রধান উপদেষ্টাকে, এখনও সময় আছে, আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, আপনি শিক্ষার্থীদেরকে আহ্বান জানান যে তোমরা গণ অভ্যুত্থানের মহানায়ক, তোমাদের কারণে নতুন বাংলাদেশ পেয়েছি, তোমাদের এই মুহূর্তে দায়িত্ব ক্লাসে পরীক্ষায় ফিরে যাওয়া এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হওয়ার মাধ্যমে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেওয়া। শুধুমাত্র পলিটিশিয়ানের মাধ্যমে দেশ চলবে না, দেশ চালাইতে ভালো ডাক্তার দরকার, ভালো শিক্ষক দরকার, ভালো আইনজীবী দরকার, ভালো বিজ্ঞানী দরকার, ভালো গবেষক দরকার। সেই দিকে আমাদের কোনো মনোযোগ নাই, এই অন্তর্বর্তীকালীন সরকারেরও মনোযোগ নাই। সার্জিসের সঙ্গে সাংবাদিক ইলিয়াসের দ্বন্দ্ব শুরু হয়েছে সেনাবাহিনী ইস্যুতে, আপনার মন্তব্য কি? দেখেন, সার্জিস সেনাবাহিনীর পক্ষে বক্তব্য দেয়, আর তার বন্ধু হাসনাত সেনাবাহিনীর বিপক্ষে বক্তব্য দেয়। এখন তাদের এই খেলার মধ্যে আমরা যুক্ত হতে চাই না। তার সাথে ইলিয়াসের দ্বন্দ্ব নাকি পিনাকির দ্বন্দ্ব নাকি কনক সরোয়ারের দ্বন্দ্ব, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি শুধু এতটুকুই বলবো যে সেনাবাহিনীকে আমরা যদি খাটো করি, বিতর্কিত করি, সেটা দেশের জন্য ভালো হবে না। আমরা তো দেশে আছি, আমরা তো বাস্তবতা বুঝি। সেনাবাহিনী তার দায়িত্ব পালন করবে। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর, এবং জনগণের পাশে দাঁড়ানো। বিভিন্ন জায়গায় যখন প্রাকৃতিক দুর্যোগ হয়, সেনাবাহিনী সবার আগে গিয়ে সেখানে পৌঁছায়। এই যে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা, সবার আগে কোন বাহিনী গিয়েছে? সেনাবাহিনী। যে ধরনের উদ্ধার কার্যক্রম দরকার ছিল, কোন বাহিনীর এই প্রশিক্ষণ রয়েছে? সেনাবাহিনীর। সুতরাং সেনাবাহিনীকে দেশের প্রয়োজনেই লাগবে, সেনাবাহিনীকে বাদ দিয়ে রাষ্ট্র চালানো যাবে না। আর এই কারণে আমরা বলি যে প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করা দরকার ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা করতে পারে নাই। হাসিনা যতটুকু সেনাবাহিনীকে বিতর্কিত করেছিল, সেটা সংস্কার কি দরকার ছিল না? এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা করে না, এর দায়টা কার? ডক্টর মোহাম্মদ ইউনূসের। জনগণ তো ইউনূসকে ধরে না। হাসিনার সময় আমরা দেখেছি সবাই বলতো হাসিনাকে ধৈর্য না, হাসিনাকে বিতর্কের বাইরে রাখো, সবাই বলতো। ঠিক এখন সবাই বলছে ইউনূসকে ধৈর্য না, ইউনূসকে বিতর্কের বাইরে রাখো। কিন্তু এই এক বছরে যদি হিসাব করেন, সব থেকে বেশি সুযোগ সুবিধা ভোগ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। জনশক্তি রপ্তানি কোম্পানি, প্রাইভেট বিশ্ববিদ্যালয় লাইসেন্স, ট্যাক্স মওকুফ করা, বিভিন্ন সুযোগ সুবিধা তার প্রতিষ্ঠানের যতগুলো প্রতিষ্ঠান রয়েছে, দেখেন সুযোগ সুবিধা ভোগ করেছে। জনগণের কতটুকু উন্নয়ন হয়েছে? এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে জড়িয়ে পড়েছে। শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস না, এই উপদেষ্টা পরিষদের অধিকাংশই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে জড়িয়ে পড়েছে। তারা যতটা না আসলে জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করছে, তার থেকে বেশি নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করছে। এই উপদেষ্টা পরিষদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের ব্যাপক উন্নয়ন হয়েছে, সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয় নাই। সাংবাদিক হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কি বেতন বেড়েছে, ভাতা বেড়েছে, জীবনযাত্রার মানের উন্নয়ন হয়েছে? রাস্তাঘাটে যখন আসেন জ্যামজাট কমেছে, নিরাপত্তা পাচ্ছেন? আপনার সন্তানের যে স্কুলিং খরচ, সেটা কি কমেছে? আপনার কি যে ধরনের বাসা ভাড়া কমা দরকার ছিল, সেটা কমেছে? আপনার কোনো উন্নয়ন হয়েছে? আপনি দেখাতে পারবেন না। দৃশ্যমান কোনো উন্নয়ন এদেশের জনগণের হয়নি। উন্নয়ন হইলে শুধুমাত্র উপদেষ্টা পরিষদ, তাদের আত্মীয় স্বজন এবং তাদের বন্ধু বান্ধবের হয়েছে। এবং এই সরকারের আমলে
এই এক বছরে যতটুকু হয়েছে আওয়ামী লীগের পুনর্বাসন হয়েছে। প্রত্যেকটা দপ্তরে, সেক্টরে, পুলিশে, সচিবালয়ে, সব জায়গায় আওয়ামী লীগের পুনর্বাসন এই সরকার করেছে। অথচ এই সরকারের দায়িত্ব ছিল আওয়ামী লীগের বিনাশ করা। আজকে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে চায়, 14 দল নির্বাচনে অংশ নিতে চায়। জাতীয় পার্টি বলছে যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, তাদেরকে সংলাপে ডাকতে হবে। পরাজিত শক্তি, গণ অভ্যুত্থানে যারা হেরে গিয়েছে তারা নির্বাচনে যাবে, সেই নির্বাচন জনগণ অংশ নিবে। এই বাংলার মাটিতে আওয়ামী লীগ নামে আর কেউ রাজনীতি করতে পারবে না, আমাদের স্পষ্ট ঘোষণা। জাতীয় পার্টি যে অন্যায় করেছে তার বিচার হইতে হবে। এর আগে জাতীয় পার্টি 14 দল নির্বাচনে অংশ নিতে পারবে না। একই সাথে ডামি মামি স্বতন্ত্র নামে আওয়ামী লীগের পরিবারের কেউ যারা 14, 18 এবং 24 সালের নির্বাচনে গণসংযোগ করেছে, ভোটাধিকার হরণের সাথে সম্পৃক্ত হয়েছে, আওয়ামী লীগ এবং তার অ্যাসোসিয়েটস কেউ নির্বাচনে যেতে পারবে না, আমাদের স্পষ্ট কথা। আপনাদের দলের ত্যাগী নেতা মাহফুজুর রহমানের সঙ্গে অন্যায্য আচরণ করা হয়েছে অনেকে বলছে। আপনি ছিলেন সেখানে সাংবাদিক হিসেবে? আমি দেখেছি। আপনি ছিলেন কিনা? আমি ছিলাম না। আচ্ছা, তো যেহেতু ছিলেন না সেজন্য উত্তর দিই, থাকলে উত্তর দিতাম না। দেখেন, আমরা 36টি আসন ঘোষণা করেছি। এখন এই 36টি আসনে বিভিন্ন জায়গায় 2 জন, 1 জন, 3 জন করে ক্যান্ডিডেট ছিল, যাচাই বাছাই করে দেওয়া লেগেছে। জনাব মাহফুজুর রহমান, তার বাসা গাজীপুর 5 আসনে, কালীগঞ্জে তার জন্ম। আমরা তাকে বলেছি যে আপনি আপনার এলাকা থেকে নির্বাচন করেন। গাজীপুর 2-এ আমাদের আরেকজন শ্রমিক নেতা রয়েছে, তিনি সেখান থেকে নির্বাচন করতে চান এবং তিনি সে এলাকায় থাকেন, তার জন্মও সেখানে। এই জন্য আমরা বলেছি যে 2 জন ব্যক্তি 2 জায়গা থেকে নির্বাচন করুক। তো এইটা আসলে মীমাংসা করতে এক ধরনের আমাদের আসলে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো আলোচনার মাধ্যমে ওই গাজীপুর 2 আসনে একজন শ্রমিক নেতাকে, আব্দুর রহমান তার নাম, তাকে সেখানে দেওয়া হয়েছে এবং মাহফুজুর রহমান তিনি ওই আসনে নির্বাচন করতে চান। তিনি একজন ত্যাগী নেতা, তিনি আমার সাথে জেল খেটেছেন, শিক্ষিত, তার ত্যাগ রয়েছে, এটা আমি অস্বীকার করি না। কিন্তু আমি এককভাবে সিদ্ধান্ত নিয়ে তো আসলে মাহফুজুর রহমানকে গাজীপুর 2 দিয়ে দিতে পারি না। ফোরামে আলোচনা হয়েছে, আলোচনার ভিত্তিতেই এ ধরনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মাহফুজুর রহমান যেটি করছেন, তিনি প্রেস ব্রিফিং করছেন, প্রতিবাদ করছেন, বিভিন্ন ধরনের মন্তব্য বক্তব্য করছেন, এটা আসলে তিনি ক্ষুব্ধ হয়ে করছেন। আমি আমাদের দলের নেতাকর্মীদেরকে বলবো যে দলের প্রতি আনুগত্য থাকতে হবে, নেতাদের প্রতি আনুগত্য থাকতে হবে। আপনার নেতা আপনার ফোরাম যে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছে, হয়তো সেখানে কল্যাণকর কিছু রয়েছে। আপনি যদি এই বিষয়গুলো আসলে এইভাবে জনসম্মুখে বিতর্ক সৃষ্টি করেন, তাহলে এই ফোরামের কোনো ক্ষতি হবে না, ব্যক্তি হিসেবে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মানুষ কিন্তু আপনাকে নিয়ে প্রশ্ন উত্থাপন করছে যে আপনি দলের চেইন অফ কমান্ড মানেন না, নেতৃত্বের প্রতি আপনার সম্মান নাই। অনেকে বলছেন শেষ পর্যন্ত নির্বাচন করতে পারবে না এই সরকার, আপনি কি তাই মনে করেন? দেখেন, আমি যতটুকু জানি যে আগামী ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে। এখন সেক্ষেত্রে ভিন্নমত থাকতে পারে, কেউ মনে করছে আসলেই কি হবে, আবার কেউ আশ্বস্ত যে না, ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু দেশ চালাতে ব্যর্থ হচ্ছে, পারছেন না, সেক্ষেত্রে তিনি দ্রুত ইলেকশন দিয়ে বিদায় নেবেন। এবং আমি মনে করি যেহেতু আসলে এই 1 বছরেও দৃশ্যমান কোনো সংস্কার, গণহত্যার বিচারে কার্যকরী পদক্ষেপ এই সরকার নিতে পারে নাই, সুতরাং এই সরকারের দায়িত্ব হবে দ্রুত সময়ের মধ্যে সংস্কারের ব্যাপারে ঐক্যমতে পৌঁছে একটা নির্বাচন দেওয়া। তো সেক্ষেত্রে দলগুলোর সাথে আগামী ফেব্রুয়ারি মাসে ইলেকশন দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে এবং সবাই মোটামুটি রমজানের আগে ইলেকশন চাই। আমরাও আশা রাখছি যে রমজানের আগে ইলেকশন হবে এবং সেই ইলেকশনে বাংলাদেশের প্রত্যেকটা দল অংশ নিবে। নির্বাচন না দেওয়ার কোনো সুযোগ নাই, নির্বাচন দিতেই হবে। এই সরকার যদি মনে করে যে আমরা আবার ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতন ক্ষমতা আঁকড়ে ধরব, সেই সুযোগ তো বাংলাদেশে নাই। অবশ্যই নির্বাচন হতে হবে এবং নির্বাচন সংস্কারের একটা গুরুত্বপূর্ণ অংশ। দেখেন, এই সরকার যদি অন্য সব কাজে ব্যর্থ হয় কিন্তু একটি সঠিক, সুস্থ, স্বাভাবিক এবং নিরপেক্ষ নির্বাচন দিতে পারে, তাহলে ওই আপনার অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেওয়ার কারণে এই সরকারকে মানুষ মনে রাখবে। আমরা আশা রাখছি যে বাংলাদেশের ইতিহাসে সবথেকে সেরা নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলেই হবে। এ ব্যাপারে হয়তো ভিন্নমত থাকতে পারে, এ ব্যাপারে সন্দেহ সংশয় থাকতে পারে, কিন্তু নির্বাচন না দেওয়ার বিকল্প আর কোনো পন্থা তাদের হাতে নাই। নির্বাচন মাস্ট এবং এইটা অবশ্যই হতেই হবে।